আমাদের পূর্ব পর্ব শেষ হলো। আমরা যেসব বিষয় নিয়ে শিখলাম সেগুলো অনুশীলন করতে হবে। এটা একটা নতুন পরীক্ষা, এখানে কোনো ভুল হওয়া উচিত নয়। সদা দয়ালু হও। বলো, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নগুলির উত্তরের সন্ধানে আমরা সবাই এখানে এসেছি। বলো, তোমাদের মনে কি ধরনের প্রশ্নের উদয় হয়েছে সেগুলো আমার কাছে ব্যক্ত করো। গুরুদেব, এই যে নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে হলো? আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। তোমার এই প্রশ্ন শুধু নাটকের জন্য নয়, এই প্রশ্ন জীবনের জন্য। ত্রেতা যুগের পর থেকে মানুষ লোভ লালসায় লিপ্ত হয়ে পড়ে। পাপ এবং সংঘাতের মধ্য দিয়ে তাদের যাবার প্রবণতা বেড়ে ওঠে। তাই ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটা মাধ্যম সৃষ্টি করতে, যে মাধ্যম দ্বারা দৃশ্য বর্ণনা এবং শ্রবণ শক্তির দ্বারা মানুষকে কাম, অর্থ, ধর্ম, মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইন্দ্রের এই কথার অনুরোধ করেছেন যিনি, সেটা ব্রহ্মা, তাই রচনা করলেন নাট্য বেদ। আর তার প্রায়োগিক দিক হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতে সকল রহস্যই তো এই বেদে লুকিয়ে আছে। সুতরাং এই বেদই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে এই নতুন বেদ সৃষ্টি করার কারণ? তুমি ঠিকই বলেছ। এই নতুন বেদ সৃষ্টি করে মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। নাটকের মাধ্যমে মানুষের কাছে সহজে পৌঁছতে হবে। মানুষকে তার শাস্ত্র, ধর্ম এগুলো বোঝাতে হবে। তাই এই নতুন বেদের সৃষ্টি। আর তখনই ব্রহ্মা এই সবগুলোকে নিয়ে নাট্যশাস্ত্র রচনা করলেন। চারটি বেদের তত্ত্ব উপাদানগুলি নিয়ে আমরা কিভাবে নাট্যশাস্ত্র তৈরি করতে পারি গুরুদেব? আপনি একটু বিশ্লেষিতভাবে বলুন। এই যে তোমরা গানটা শুনলে, এটা হচ্ছে সামবেদের গান। নাটকে সামবেদ মধ্যে থেকেই এলো গান। ঋগ্বেদ থেকে এলো কথা, যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে
রস। আর এই 4টি বেদের সমন্বয়ে তৈরি হলো নাট্যবেদ। গুরুদেব, আরেকটি প্রশ্ন, কেবল দেবতাদের জন্যই কি নাটক তৈরি হয়? না, একদমই এটা ঠিক নয়। সেটা ঠিক সেরকম নয়। নাটকে যে রাক্ষসরা, তারা প্রথমে ব্রহ্মাকে এই ধরনের সন্দেহ করেছিল, কিন্তু দেবতা, মানুষ, দানব, ঋষি সবাইয়ের জন্য নাটক, সমস্ত জগতের জন্যই হচ্ছে নাটক। সবাই নাটক করতে পারে। নাটকের মধ্যে আছে শিল্প, ধর্ম, যার দিকে মানুষকে টেনে নিয়ে যাওয়া যায়। নাটকে সমস্ত রস, সমস্ত অভিনয়, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্প ক্রিয়া সবটাই বর্তমান। কোনো জ্ঞান, কোনো ক্রিয়া নেই যেটা নাটকের মধ্যে নেই। আশ্চর্য! পুরো সৃষ্টি, এই অলৌকিক, লৌকিক, এই শিল্প সব কিছু এই নাট্যকলার মধ্যেই নিহিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। শিল্প বা কলার মাধ্যমেই নাট্যের সমন্বয়। আর নাটক হচ্ছে কলার সঙ্গম। নাটক গুরুদেব একটা অদ্ভুত শিল্প। ঠিক যেমন আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, সেই নাটকও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। তবু কেন গুরুদেব আমাদের সমাজে এর গুরুত্ব বিবেচনা করা হয় না? কিন্তু আমরা দেখেছি তো গুরুদেব যে এই নাটক শিল্পটাকে সবাই কেন এত অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত বলে বিবেচনা করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পের নিয়েই আমাদের পরীক্ষা নিরীক্ষা, নীতি নিয়ে নয়। আর নাটকের মধ্যে শিল্প ও ধর্মের সমাহার। মানুষকে শিল্প এবং ধর্মের দিকে এগিয়ে নিয়ে যায় নাটক। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অতি সহজে অতিক্রম করে যেতে পারে, সামাজিক বৈষম্য দূর করতে পারে। আর এই অনুভূতি থেকেই সৃষ্টি হয়েছে নাট্যশাস্ত্র। যথার্থ, কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ তা একটি পশুর সমাজ। তুমি ঠিকই বলেছ। এই তো, তোমরা বুঝতে পেরেছো। শিল্প আর কলা নাটকের মধ্যেই থাকে। আর এই অনুভূতি থেকে সৃষ্টি হয়েছে পঞ্চম বেদে। তাপস বৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। তারা তোমাদের জন্য অপেক্ষা করছে। এসো, আমরা নাটকটা উপভোগ করি।